একদিন রাতে অফিস থেকে ফেরার পর বাসায় এসে দেখি তুমুল চিৎকার চেঁচামেচি। এমন তো হওয়ার কথা না। দ্রুত হেঁটে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা। ভিতরে ঢুকেই অবাক হলাম। আমার স্ত্রী মিতু ফ্লোরের ওপর পা ছড়িয়ে বসে আছে। তার কপালের এক পাশ কেটে দরদর করে রক্ত নামছে। আর তার পাশে একটা গোছানো ব্যাগ। ব্যাগের কাছে ফ্লোরের ওপর শুয়েই আমার 1.5 বছরের ছেলেটা গড়াগড়ি করে গলা ছেড়ে কাঁদছে। মিতুও কাঁদছে, ছেলেও কাঁদছে, পাশে ব্যাগ। ব্যাপারটা কি? কপাল কাটলো কিভাবে? আমার কাঁধে ঝোলানো ব্যাগটা এক ঢিলে দূরে ছুঁড়ে ফেলে আমি গেলাম মিতুর কাছে। ওর কপাল ছুঁতে চাইতেও ও দূরে সরে যেতে বলল, সাবধান, আমায় তুমি টাচ করবে না বললাম। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে তোমার? কপাল কাটলো কিভাবে? মিতু গলা ছেড়ে বলল, তোমার কাছে এটা বললে তুমি বিশ্বাস করবে কোনোদিন? করবা না, উল্টে আমাকেই দোষবা। বলে আবার কাঁদতে লাগলো মিতু। আমার ছেলেটার দিকে তাকিয়ে আমার কি যে মায়া লাগলো। শীতের দিন, ঠান্ডায় ফ্লোরের ওপর এভাবে পড়ে থেকে গড়াগড়ি করে কাঁদছে ছেলেটা। দ্রুত ছেলেটাকে কোলে নিতে চাইতেই মিতু আবারও চেঁচিয়ে উঠল, বলল, আমান রে তুমি কোলে নিবা না বলে দিলাম, কিন্তু এরে ধরবা না। ওর কথা আমি শুনলাম না। আমানকে কোলে নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরতেই আমান একেবারে শান্ত হয়ে গেল। এবার আমি মিতুর কাছে এসে বললাম, মিতু, কি হয়েছে বলবা তো? না বললে বুঝবো কিভাবে? আর সন্ধি কোথায়? এই সন্ধি। আমার ছোট বোন সন্ধি কোনো সাড়া দিল না। হয়তোবা ও ঘরে নেই। কিন্তু তার ছেলে ফুয়াদ দৌড়ে এলো আমার কাছে। এসে আমার হাত ধরে বলল, মামা, মা বিছানায় শুয়ে থেকে কাঁদছে। মামির সাথে মার আর ঝগড়া হয়েছে। মিতু তখন চেঁচিয়ে উঠে ফুয়াদকে বলল, এই ছেলে, তুই চুপ কর। মার পক্ষ নিয়ে কথা বলতে এসছে এখানে? কে ঝগড়া করেছে রে? জোর করেই তো তোর মা আমার কপালে প্লেট ছুঁড়ে মারলো। ফুয়াদ মুখ পানসে করে এখান থেকে ঘরের ভিতর চলে গেল। মিতু এবার কান্না ভেজা গলায় বলল, এখন তো শুনেছো কি হয়েছে? তোমার আদরের ছোট বোন যে তার হাজবেন্ডকে খেয়ে এসেছে, সে এখন আমাকেও খেতে চায়। এই দেখো, আজ কপাল ফাটিয়েছে। 2 দিন পর আমায় খুনই করে ফেলবে ও। আমি মিতুকে একটা ধমক দিলাম। ধমক দিয়ে বললাম, মিতু, লিমিট ছাড়িয়ে কথা বলা আমি কখনো পছন্দ করি না। এই যে লেগে গেছে, আগেই জানতাম। বোনের বিষয়ে কিছু বললেই তার গায়ে বিষ ধরবে, এই জন্যই তো সব প্রস্তুতি নিয়ে রেখেছি। কথাগুলো বলেই মিতু বসা থেকে উঠল। তারপর ব্যাগটা হাতে নিয়ে বলল, আমার ছেলেকে আমার কাছে দাও। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাবে তুমি? জাহান্নামে। জাহান্নামে গেলে তুমি একা যাও, আমার ছেলেকে তো নিয়ে যেতে দেব না ওখানে। ছেলেটা তোমার না, ছেলেটা দুজনের। না, তোমার মতন কাপুরুষ কখনো ওর বাপ হতে পারে না। এবার আমার যথেষ্ট রাগ উঠে গেল। আমায় কাপুরুষ ডেকেছ? আমি ধমক দিয়ে বললাম, মিতু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মিতু এবার এক উদ্ভট কাণ্ড করল। সে আমার কোল থেকে জোর করে টেনে নিয়ে যেতে চাইছে আমানকে। আমান ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। তখন আমার যা রাগ পেল এতে, মিতুর গাল খসে 2টো চড় বসালাম। মিতু এবার আরো জোরে চিৎকার করে কেঁদে উঠল। আর আমার মুখের ওপর একদলা থুতু ছিটিয়ে দিয়ে বলল, নিজের বোন নিয়েই সংসার কর তাহলে তুই, পারলে বিয়ে পড়িয়ে নে। কথাটা বলে ব্যাগ নিয়ে এসে বাসা থেকে বের হয়ে যেতেই পা বাড়ালো। আর আমি আমানকে খাটের ওপর দ্রুত রেখে এসে পিছন থেকে মিতুর চুলের মুঠি ধরে ফেললাম আর বললাম, অসভ্য মেয়ে, আজ তোকে খুনই করে ফেলবো আমি। আমায় রাখতে দেখে আর চিৎকার চেঁচামেচি শুনে ঘরের ভিতর থেকে দৌড়ে এলো সন্ধি। এসে আমার পায়ে পড়ে গিয়ে বলল, ভাইয়া, দোহাই লাগে, আমার মার কসম ভাইয়া, ভাবিরে তুই ছাইরা দে। সন্ধি আমার পায়ে পড়ে কাঁদছে। ওকে দেখে যা মায়া লাগলো আমার, ইচ্ছে না করলেও ছেড়ে দিলাম মিতুকে আমি। মিতু হাতে ব্যাগ নিয়ে ওর মুখে যা আসছে তাই বিশ্রী ভাষায় বকতে বকতে চলে গেল আমাদের সামনে দিয়ে। আমানকে রেখেই চলে গেল। সন্ধির প্রতি মিতুর রাগটা অনেক দিন যাবৎ। সন্ধির স্বামী মারা যাওয়ার পর থেকেই সে এখানে আমাদের কাছেই থাকে। 2বার ওকে বিয়ে দিতে চাইলেও সে রাজি হয়নি। বলে, ফুয়াদকে ছেড়ে আমি অন্যের ঘর করতে পারবো না ভাইয়া। আর এদিকে মিতুর একদম সহ্য হয় না সন্ধিকে। তার ধারণা সন্ধি আমার বাসায় থেকে আমাদের সম্পত্তিতে ভাগ বসাবে। কিন্তু ভাগ বসাবার কি আছে এখানে?
আইন মতো তার যা অংশ আছে সম্পত্তিতে তা তো সে নেবেই। আমি তো এমনিতেই থাকতে তাকে দিয়ে দেব। কিন্তু মিতু এটা বুঝতে পারছে না, মেনে নিতেও পারছে না। এই জন্য সে চাইছে যে করি হোক সন্ধিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। কিন্তু ওর ইচ্ছেতেই তো সব হবে না। স্ত্রীর প্রতি আমার যেমন দায়িত্ব আছে, বোনের প্রতিও তো আমার তেমন দায়িত্ব আছে। বাবা মা বেঁচে নেই, তাছাড়া স্বামী হারাও সে। একটা ছেলে আছে, ছেলের বয়স মাত্র 3। আমি যদি ওদের তাড়িয়ে দিই, না দেখি, তবে ওদের দেখবে কে? কোথায় গিয়ে ওরা আশ্রয় নেবে? রাতে আমানকে নিয়ে আমি বিছানায় শুয়ে আছি, তখন সন্ধি আমার ঘরে এলো। এসে আমার পাশে বসে কান্না ভেজা গলায় বলল, ভাইয়া রে, অনেক কষ্ট দিচ্ছি তোদের, অনেক জ্বালিয়েছি, আর জ্বালাবো না। তোদের বাসা থেকে চলে যাব, তুই ভাবিকে ফিরিয়ে নিয়ে আয় গিয়ে কাল। সন্ধি কাঁদছে। ওর কান্না আমার ভালো লাগে না। এমনিতেই ও খুব দুঃখী। স্বামীহারা মেয়েদের দুঃখটা শুধু স্বামীহারা মেয়েরাই কেবল বুঝতে পারবে, অন্যরা এর সামান্য আঁচ করতে পারবে না। আমি সন্ধির মুখের ওপর তাকালাম। ওর মুখের অবয়ব মায়ের মুখের মতন। সন্ধিকে কষ্ট দেওয়া মানে মাকেই কষ্ট দেওয়া। আমার হঠাৎ মার কথা মনে পড়ে গেল। মা যখন মারা গেলেন তখন সন্ধির পেটে ফুয়াদ। মা তখন মৃত্যুশয্যায় আমায় আর সন্ধিকে কাছে ডেকে নিলেন। তারপর আমার আর সন্ধির হাতটা একসাথে এক মুঠোয় নিয়ে বললেন, মনসুর, তুই তোর বোনের হাত যেমন এখন ধরেছিস এরকম করে সারা জীবন ধরে রাখবি, যেন তোর বোন কোনোদিন দুঃখ কি জিনিস তা টের না পেতে পারে। সন্ধি তখন কাঁদছিল হু হু করে। আমি তখন বলেছিলাম, মা গো, তোমার ছেলে বেঁচে থাকতে তোমার মেয়ের কিছু হবে না। ওর ছায়া মায়া হয়ে সব সময় থাকবো আমি। পৃথিবীর কোনো মন্দ শক্তি আমায় ওর কাছ থেকে দূরে সরাতে পারবে না। মায়ের শেষ কথা ছিল, তাই যেন হয়। আমি এবার মরেও শান্তি পাবো। আমি জানি না মা এখন কেমন আছেন, সন্ধির এই অবস্থা দেখে শান্তিতে থাকতে পারছেন কিনা। কিন্তু আমার ভীষণ ভয় হচ্ছে এই জন্য যে মা যদি কোনোদিন আমার স্বপ্নযোগে এসে দেখা দিয়ে বলেন, কি রে বাপ, তোর স্ত্রীর জন্য তো আমার মেয়ে কষ্ট পাচ্ছে, তখন কি জবাব দেব তাকে আমি? সন্ধি আমার কাছে বসে আঁচলে মুখ গুজে হঠাৎ কেঁদে উঠল। আমি অস্থির হয়ে তাকে বললাম, কি হলো আবার, কাঁদছিস কেন তুই? সন্ধি বলল, ভাইয়া, তুই কি বিশ্বাস করেছিস এটা? ভাবি যে বলল তার কপালে প্লেট ছুঁড়ে মেরেছি আমি। না, আমি তো তোকে চিনি তুই আসলে কেমন, আর ওকেও চিনি ও কতটা নাটক জানে। সন্ধি এবার বলল, ভাইয়া, ভাবি সন্ধ্যাবেলায় বলল, সন্ধি, চুলোয় ভাতটা বসা গিয়ে। আমি বললাম, ভাবি, আমি একটু খেয়েই যাচ্ছি। ভাবি তখন রেগে গিয়ে বলল, কাজের কথা শুনলেই 99টা বাহানা বাহির করে। মগা ভাই পাইছে একটা, অন্য কেউ হইলে ঘাড় ধাক্কা দিয়া কবেই বাইর কইরা দিত। আমি তখনও কোনো উত্তর দিলাম না। আমি খেয়ে উঠে দেখি ভাবির কপাল ফাটা। আমি কাছে যেতে চাইলে তিনি বললেন, আমার কপাল ফাটাইয়া জিত মিটে নাই, এখন গলা টিপে মারতে চাস আমারে? আমি এই কথা শুনে ভয়ে কেমন যেন জড়ো হয়ে যেতে লাগলাম। আর ঘরে ফিরতেই ফুয়াদ আমার কাছে তখন বলল, মা, মামি কি পাগল হয়ে গেছে? আমি বললাম, বাবা, এসব কেন বলছো হঠাৎ? এসব বলতে নেই। ফুয়াদ বলল, মামি না প্লেট দিয়ে নিজের কপালেই আঘাত করছে আগে, এখন তো রক্ত ঝরছে, দেখোনি? পাগল ছাড়া তো কেউ এমন করে না মা। ফুয়াদের কথা শুনে বুঝতে পারলাম আসলে কি ঘটেছে। সন্ধিকে আমি কাছে টেনে নিলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমি তো জানি আমার বোন কেমন। মিতু যে ভালো মানুষ না সেটাও জানি। ওকে নিয়ে সংসার করা কঠিন হবে। আজ তুই চলে গেলে নতুন একটা সমস্যা দাঁড় করাবে। কিছু মানুষ আছে এমনই, যারা একটার পর একটা সমস্যা বাঁধিয়ে রাখতে আনন্দ পায়। সন্ধি আর কোনো কথা বলল না, চুপচাপ উঠে তার ঘরে চলে গেল। আমান কাঁদছে, গলা ছেড়ে কাঁদছে। ছেলেটা এখনো তার মায়ের দুধ খায়, হয়তো খিদে লেগেছে। আমি কত কি করলাম ওর জন্য, কোলে নিয়ে ঝাঁকুনো দিতে দিতে কত সুন্দর সুন্দর ছড়া কাটলাম, এতে কোনো ফল হলো না। অবশেষে সন্ধি এলো। সে এসে আমার কোল থেকে আমানকে নিয়ে গেল ওর ঘরে। একটু পরেই আমান শান্ত হয়ে গেল। তারপর সন্ধি এসে আমার কাছে বলল, ভাইয়া, আমানের জন্য হলেও ভাবিকে ফিরিয়ে আনতে হবে। অত ছোট্ট মানুষ মা ছাড়া থাকতে পারবে না। সন্ধির কথার কোনো উত্তর দিইনি আমি। সে যে আমানের চিন্তায় তার মাকে নিয়ে আসতে বলছে, এখানে সেই আমানের মা এখানে এলেই যে তার বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাবে, তা কিন্তু একটিবারও সে ভাবল না।
এমন সহজ সরল চিন্তার মানুষগুলোর আজ জীবন দুঃখ পেয়ে যেতে হয়। রাত বাড়ছে, আমার চোখে এক ফোঁটাও ঘুম এলো না। মাঝরাতে হঠাৎ করে শুনতে পেলাম সন্ধির ঘর থেকে কান্নার শব্দ আসছে। আমি জানি এখন সে কাঁদছে, কাউকে এই কান্না দেখাবে না বলে। সন্ধি অনেকটাই চাপা স্বভাবের মেয়ে। চাপা স্বভাবের মেয়েরা মানুষকে শুনিয়ে শুনিয়ে কাঁদতে পারে না, এরা কাঁদে নীরবে নিভৃতে। সকালবেলা অফিসে যেতে রেডি হচ্ছি, ঠিক তখনই ফোন এলো মিতুর বড় ফুপুর। এই মহিলায় বিয়ের আলাপটা করেছিলেন আমাদের। উনি মিতুকে সেদিন ধোয়া তুলসী পাতার সাথে তুলনা করে বলেছিলেন, পৃথিবীতে যদি একটি ভালো মেয়েও থাকে সে মিতু বই কি আর কেউ নয় বাবা। সেই মহিলার কথাই গলে গিয়ে মিতুকে বিয়ে করে আমার সর্বনাশ হলো। বড় ফুপু ফোন দিয়ে বললেন, মনসুর, কাজটা কি ঠিক করলে বাবা? আমি অবাক হয়ে বললাম, ফুপু, বুঝতে পারলাম না আপনার কথাটা। বোঝা লাগবে না, শোনো, একটা বুদ্ধি দি তোমারে। পৃথিবীর তাবর সংসারে একমাত্র ঝামেলা পাকায় রাখে কারা জানো? আমি বললাম, কারা? বোনেরা। এই আপদ বিদায় না করতে পারলে তুমিও কিন্তু সব হারাবা। আমার কথা তোমার তেতো লাগতে পারে এখন, কিন্তু একদিন দেখবে আমার কথাই খাঁটি ছিল। এই যে তোমার একটা ভাগ্নে আছে, এই ছেলে কিন্তু সারা জীবন ছোট করে থাকবে না, বড় হবে। এরপর শুরু হবে দখল। তোমার সব কিছু কায়দা নিয়া তোমারে বানাইব বান্দর। ওদের ইচ্ছা মতো তোমারে নাচাইব, তখন তুমিও নাচতে বাধ্য থাকবা। না না, ইচ্ছা তো আর উপায় নাই। সব কিছু নিয়া তো তোমারে তখন দেউলিয়া বানাইব। পরনের কাপড় ছাড়া আর কিছুই থাকবে না তোমার। এই মহিলা যে বড় খাটাস তা আমি জানি, জানি বলেই বললাম, ফুপু, আপনিও তো ভাইয়ের কাছেই থাকেন, আপনার ছেলে দুটোও তো বড় হয়েছে। আপনি আর আপনার ছেলে না মিলে কি আপনার ভাইকে বানরের মতো নাচান? কথাটা বলতে বলতে আমি হেসে ফেললাম। ফুপু তখন চাপা রাগ দেখিয়ে বললেন, তুমি আসলেই একটা বানর, লেজ দিয়ে খোঁচা দেওয়া তোমার অভ্যাস, কিন্তু এর পরিণাম কত ভয়াবহ তা আমি তোমাকে বোঝাবো। আমি আবারও হেসে বললাম, তা কিভাবে বোঝাবেন ফুপু? অঙ্কের মতন করে না গ্রামারের মতন করে? বড় ফুপু বললেন, সময় এলেই টের পাবি আমি কিসের মতন করে বোঝাই। এই বেয়াদপির পরিণাম তোকে। কথাটা বলেই ফোন রেখে দিলেন ফুপু। ফোন রেখে আমি খানিক সময় হাসলাম, তারপর ভাবলাম, মিতুদের রক্তের সবগুলো মানুষই কি একই রকম? অফিসে বসে আছি, তখন হঠাৎ একটা দপ্তরি মিরাজ এসে বলল, ছাড়, আপনের সাথে দেখা করণের লাইগা দুজন লোক আইছে। আমি অবাক হয়ে বললাম, কারা আসছে? নাম কি ওদের? জানি না ছাড়, পুলিশের লোক, ড্রেস পরা পুলিশের। আপনি তাড়াতাড়ি যান। কথাটা বলে চলে গেল মিরাজ। এবার আমার ভয়ে শরীর কেঁপে উঠল। তবে কি মিতু থানায় ইনফর্ম করেছে? আমার হাতের ফাইলটা ফিতে দিয়ে বেঁধে রেখে ভয়ে ভয়ে অফিস থেকে বের হয়ে এলাম। এসে দেখি গেটের কাছে একটা চায়ের স্টলে বসে আছে দুজন পুলিশের লোক, একজন দারোগা, অপরজন কনস্টেবল। দারোগার নাম তৈমুর গাজী। সে আমায় দেখি সালাম দিল। আসামিকে দেখে তো দারোগার সালাম দেওয়ার কথা না। আমি কাছে যেতেই তৈমুর বলল, স্যার বসুন। আমি ওদের সামনের বেঞ্চিটাতে বসলাম। তৈমুর গাজী এবার বলল, স্যার, আপনার বোনের নামে থানায় ইনফর্ম করে গেছেন আপনার স্ত্রী। আপনার বোন সন্ধি নাকি আপনার স্ত্রী মিতুকে আহত করেছেন, তাছাড়া মৃত্যুর হুমকিও দিয়ে যাচ্ছেন অনবরত। আমি আরো অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? স্যার, আপনি একজন সম্মানী ব্যক্তি। ভিকটিম বলেছে আপনার বোন যদি এখান থেকে না সরে, আপনার বাড়ি থেকে, তবে নাকি আপনার স্ত্রী মিতু যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারে। আমি জানি না আপনি কোনটা করতে ভালো মনে করবেন, আমি জাস্ট আপনার সাথে কথা বলে গেলাম। আমার শরীর কেমন যেন কাঁপছে, ভাবতেও কষ্ট হচ্ছে মিতু কতটা জঘন্য মেয়ে। আমি দারোগা তৈমুরকে বললেন, তৈমুর সাহেব আমার নামে কোনো ইনফর্ম করেনি? জি না স্যার, আপনার স্ত্রী বলেছে আপনিও নাকি আপনার বোনকে ভয় পান, এই জন্য সবসময় চুপ করে থাকেন। কথাগুলো বলে দারোগা আমায় সালাম দিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পরই মিতুর ফুপু আবারও ফোন দিল আমায়। আমি রিসিভ করতেই ওপাশ থেকে তিনি হেসে উঠলেন, বিশ্রী হাসি। হেসে বললেন, কেমন নাচলা বাপধন? আমার এমন রাগ পেল তখন, রাগে একটা ধমক দিয়ে বললাম, আপনাকে আমি এর উচিত জবাব দেব বলে রাখলাম। মিতুর বড় ফুপু এবার আমায় পাল্টা ধমক দিয়ে বললেন, হাত তুমি পাতনি, পেতেছি আমি। তুমি হলে ঘুঘু আর আমি শিকারি, বুঝলা?
মনটাই খারাপ হয়ে গেল। আজ আর অফিস করা যাবে না। আমার ভয় হচ্ছে সন্ধিকে নিয়ে। সন্ধি মোটেও আর নিরাপদ নয় আমার এখানে। যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কি করব কিছুই বুঝতে পারছি না। অফিসে এসে ব্যাগ গুছিয়ে বাসার পথ ধরলাম। রাতে বাসায় ফিরে দেখি আমান কাঁদছে। ওর মায়ের জন্য কাঁদছে। অত ছোট ছেলে কি আর মা ছাড়া থাকতে পারে? সন্ধি ওকে কোলে টেনে তুলে নিল, দুধ দিল, কিন্তু কাজ হলো না। পৃথিবীতে মায়ের স্থানটা সন্তানকে আর কেউ দিতে পারে না যে। সন্ধি বলল, ভাইয়া তুই ভাবিকে একটা ফোন কর, বল আমি চলে যাব এখান থেকে। ও যেন এসে পড়ে এখানে, নয়তো আমানের অসুখ করবে। আমি সন্ধির এ কথার উত্তরে কি বলবো বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলছি। দারোগা তৈমিরের কথাগুলো কানে বাজছে বারবার। মিতু তো সহজ কোনো মেয়ে নয়, ওর জন্য যদি সন্ধি বিপদে পড়ে। সারাটা রাত বিছানায় ছটফট করে কাটিয়েছি। সকালবেলা লাল চোখ নিয়ে অফিসে গিয়েছি। যাওয়ার সময় সন্ধিকে বলে গিয়েছি সাবধানে থাকতে। অফিসে বসে থেকে ফাইল ঘাঁটছি। ঠিক তখনই আবার দারোগা তৈমুর হঠাৎ আমাকে ফোন করলো। বলল, স্যার আপনি কোথায় আছেন এখন? আমি বললাম, অফিসে। তৈমুর বলল, কষ্ট করে এক্ষুনি বাসায় যান প্লিজ। আপনার বোন এখন আমার জিম্মিতে আছে। ওকে নিয়ে অবশ্য আমি থানায় যাব না, যাব আমার বাসায়। বাসার ঠিকানা আপনাকে মেসেজ করে দিয়ে দেব আমি। আপনি আগে আপনার বাসায় যান। বাচ্চা দুটোকে সাথে নিয়ে আমার দেওয়া ঠিকানায় চলে আসবেন। এই কথাগুলো বলে ওপাশ থেকে ফোন কেটে দিল তৈমুর। তারপর অনেক চেষ্টা করেও আমি ওকে ফোন দিতে পারিনি। ওর ফোনে সুইচ অফ। অবশ্য একটা মেসেজ আমার ফোনে এসছে, ওখানে বাসার ঠিকানা দেওয়া। রাগে এবং ভয়ে আমার শরীর রিরি করছে। এটা কোন ধরনের কথা? আমার বোনকে অ্যারেস্ট করে সে নিয়ে যাবে থানায়, কিন্তু থানায় না গিয়ে ও বাসায় নিয়ে গেল কেন? নাকি তৈমুরের এখানে কোনো স্বার্থ আছে? দ্রুত বাসায় গেলাম আমি। গিয়ে দেখি বাহির থেকে দরজা লক করা। তাড়াহুড়ো করে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি আমান আর ফুয়াদ খেলনা নিয়ে খেলছে। আমায় দেখি ফুয়াদ দৌড়ে এলো আমার কাছে। তারপর আমার শার্টের একটা কোণ ধরে টেনে বলল, মামা একটা আঙ্কেল এসেছিল, মাকে নাকি কি প্রয়োজনে সাথে করে নিয়ে গেছে। অনেক ভালো আঙ্কেলটা। মায়ের কাছে তো উনি বলেছেন তিনি নাকি পুলিশের লোক, দারোগা না কি যেন। কিন্তু পুলিশের ড্রেস তো পরেনি ওই আঙ্কেলটা, তাহলে পুলিশ হলো কি করে তিনি? ব্যাপারটাতে সত্যিই ঘাপলা লাগছে। ভিতরটা আমার ভীষণ রকম কাঁপছে। কেন জানি মনে হচ্ছে তৈমুর মোটেও কোনো ভালো মানুষ নয়। ও আমায় ভোগাবে। হয়তো যে ঠিকানা ও আমায় দিয়েছে ওই ঠিকানায় গেলে তাকে পাবো না। পরবর্তীতে ফোন করে সে বলবে, মনসুর সাহেব আপনি তো অনেক টাকা রোজগার করেন, মাসের স্যালারি মোটা, তো বোনের জন্য দেখি কত মায়া আপনার। অত লাগবে না, মাত্র 5-6 লাখ টাকা নিয়ে আসুন। মামলা টামলা খেয়ে আপনার হাতে তুলে দেবো একেবারে আপনার বোনকে। নয়তো একটু ভুগতে হবে আপনার, বুঝছেন? না না, কী সব ভাবছি আমি, এসব কিছুই হবে না। আমান হেসে হেসে আস্তে করে হেঁটে এলো আমার কাছে। ও সবার নাম ফুটিয়ে সুন্দর করে বলতে পারে না। সে তার ফুপিকে ডাকে সুপি বলে। সে আমার কাছে এসে বলল, বাপ্পা সুপি নাই, সুপি নাই। আমানকে ঝট করে কোলে তুলে নিলাম আমি। তারপর ওর কপালে চুমু এঁকে দিয়ে বললাম, চলো তোমার সুপির কাছে যাই বাবা। আমান আর ফুয়াদকে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি করে চলে গেলাম তৈমুরের দেওয়া ঠিকানায়। ওখানে গিয়ে বড্ড অবাক হলাম আমি। তৈমুর বাসার সামনেই অপেক্ষা করছিল আমার জন্য। আমরা পৌঁছাতেই ও সালাম দিল। তারপর ফুয়াদকে ওর কোলে তুলে নিয়ে বলল, আসুন আমার পিছন পিছন। এবার আরও ভয়টা বেড়ে গেল আমার। আমাদের নিয়ে কোনো বিপদে ফেলবে না তো ও? ও কি সন্ত্রাসী কাজ কারবার করে নাকি? আমার মাথা ঘুরছে প্রচণ্ড রকম। বাসার ভিতর ঢুকে হতবাক হয়ে গেলাম আমি। ও মা, ওখানে তো সবাই। মিতু, সন্ধি। আমাকে দেখে মিতু নিচের দিকে মাথা দিয়ে ফেললো। আমার তার মাকে দেখে খুব একটা মায়া দেখালো না, ডাকলেও না মা মা বলে। কিন্তু ফুপিকে দেখে ঠিক চিৎকার করে উঠল। সন্ধি উড়াল দিয়ে এসে আমানকে কোলে তুলে নিও। তৈমুর এবার বলল, ভাইয়া আমি অনেক সরি। অ্যাকচুয়ালি এভাবে ছাড়া আপনাদেরকে আমি কিছুতেই এক করতে পারতাম না। আর মিতু আপুর মামলাটা আমি নিইনি, কারণ ওনার ফুপুর কথায় আমার সন্দেহ হয়েছিল। উনি এক একবার এক এক ধরনের কথা বলেছিলেন। মিতু আপু বলছিল আপনার কোনো দোষ নেই, দোষ সন্ধির। কিন্তু ওর ফুপু ওকে ধমক দিয়ে বলেছিল দোষ সন্ধির চেয়ে আপনার বেশি। আপনি নাকি মিতু আপুকে 2বার খুন করতে চেয়েছিলেন, কিন্তু মিতু আপু এই কথা মেনে নিচ্ছিল না। এজন্যই কেসটা আমি নিইনি।
আমি তৈমুরের কথা শুনে অবাক হয়ে গেলাম। তৈমুর এবার বলল, আসলে মিতু আপু এতদিন যা করেছে সব করেছে ওর ফুপুর কথাই। ফুপুর পাতানো ফাঁদ সে বুঝতে পারেনি, কিন্তু আমি ঠিকই সব তথ্য বের করে ফেলেছি। আমি চমকে উঠে বললাম, কি তথ্য? ওর ফুপু চেয়েছিল আপনার সাথে তার মেয়েকে বিয়ে দিতে, কিন্তু মিতু আবুর বাবা বলেছিলেন তোর মেয়ের যোগ্যতা কম, পড়াশোনা কম, অত বড় চাকুরে ছেলে কি আর তোর মেয়েকে বিয়ে করবে? পরে সব কিছু ভেস্তে যাবে, তার চেয়ে আলাপই হোক একটা, যেটা হবে। মিতুরাপুর ফুপু হয়তোবা সেদিন বিষয়টা মেনে নিয়েছিলেন, কিন্তু মনে মনে অন্য একটা দুর্বুদ্ধি এঁটেছিলেন তিনি। আর সেই দুর্বুদ্ধি হলো যেভাবেই হোক মিতু আপুর সংসারটা ভেঙে দেওয়া। এই জন্যই মিতু আপুকে ফুঁসলিয়ে তার ফুপু তার মাধ্যমে সন্ধির সাথে খারাপ ব্যবহার করাতেন। কথাগুলো শুনে আমার শরীর ঘাম দিয়ে উঠল। আমি ভাবতেও পারছি না কথার ভেতর কত কথাই না লুকিয়ে থাকে, অথবা একটা সমস্যার ভেতর আরও কত জটিল সমস্যা লুকিয়ে থাকে। মিতু একপাশে দাঁড়িয়ে থেকে মুখে আঁচল টেপে কাঁদছে, তার সব ভুল ভেঙে গেছে। দারোগা তৈমুর গাজী বলল, ভাইয়া, মিতু আপু তার ভুল বুঝতে পেরেছে এবং তার ফুপুর সাথে এ নিয়ে ঝগড়াও করেছে। বাড়িতে তার বাবা ফুপুকে অনেক কথা শুনিয়েছে, সাবধান করে দিয়েছে। আপনি এবার তাকে ক্ষমা করতে পারেন। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মিতুই তখন এগিয়ে এলো, আমার কাছে নয়, সন্ধির কাছে। সন্ধির একটা হাত ধরে কেঁদে কেঁদে সে বলল, আমি ভুল করে ফেলেছি বোন, তোমার সাথে। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও বোন বলে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। সন্ধি তার ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে সে বলল, ছোট বোনের কাছে কি কেউ কি মাপ চায়? ভাবি, আমি কিচ্ছু মনে রাখিনি, সব ভুলে গেছি ভাবি, আমি সব ভুলে গেছি। মিতু খুশি এবার এসে দাঁড়ালো আমার পাশে। আমি ওর দিকে তাকিয়ে হেসে ফেলে বললাম, মাপ চাইতে হবে না, সন্ধির সাথে সাথে আমিও কিচ্ছু মনে রাখিনি। সারা ঘরময় হাসির ফুল ফুটে উঠল মুহূর্তে। ফুয়াদ আর আমান, তারা দুই ভাই যে কি বুঝলো হাসলো তা কেবল তারাই বলতে পারবে। তৈমুরকে ধন্যবাদ দিয়ে চলে আসছি আমরা। ঠিক তখনই তৈমুর ডাকলো মিতুকে, ওরা একান্তে একটু কথা বলতে চাই। আমরা বেরিয়ে এলাম বারান্দায়। তৈমুরের সাথে মিতুর কথা হলো, তারপর মিতুই ডাকলো আমাদের ঘরে। সে এবার আমায় ডেকে নিয়ে গেল বারান্দায়। তারপর বলল, তৈমুরের স্ত্রী সন্তান যোগে মারা গিয়েছিল, 4 বছর হয়ে গেছে তার স্ত্রীর মৃত্যু। এরপর সে আর সংসার করেনি, ভেবেছিল কখনো বিয়েই করবে না। কিন্তু সন্ধি আর ফুয়াদকে দেখে তার খুব মায়া জন্মে গেছে। তোমার আর সন্ধির মতন থাকলে সে সন্ধিকে বিয়ে করতে চায়। আমি শুনে খুব খুশি হলাম। অবশেষে আমার বোনের একটা গতি হবে। আর তৈমুর তো খুব ভালো ছেলেও, এতে তো অমতের কিছু থাকতে পারে না। আমি মিতুকে বললাম, শোনো, তুমি সন্ধিকে জিজ্ঞেস করো এতে তার মতামত কি, ও রাজি থাকলে আমি রাজি। মিতু গেল এবার সন্ধির কাছে, গিয়ে জিজ্ঞেস করলো ওকে। সন্ধি বলল, ভাইয়া রাজি থাকলে আমিও রাজি। মিতু তখন জোরে জোরে হেসে উঠে বলল, তৈমুর এবার ডাকো কাজী। তৈমুর আর সন্ধির বিয়ে হয়ে গেল। ফুয়াদের এতদিন কোনো বাবা ডাকার মানুষ ছিল না, কিন্তু এবার থেকে বাবা ডাকার একটা মানুষ হলো। তৈমুরও কিন্তু খুব ভালো, সে ফুয়াদকে নিজের সন্তানের মতন করে আদর করে, ভালোবাসে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।